চলুন আজ একটা বেশ মজার ব্যাপার নিয়ে কথা বলা যাক। পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় রাজনৈতিক সিদ্ধান্তের অবাক করা ভোলবদল। একটা জোরালো প্রতিশ্রুতির পরেও কেন হঠাৎ করে পুরো অবস্থানটাই বদলে গেল। আসুন গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। ব্যাপারটা শুরু হয়েছিল কিন্তু একটা খুব স্পষ্ট আর জোরালো ঘোষণা দিয়ে। ২০২৫ সালের ৯ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে সাফ জানিয়ে দেন যে কেন্দ্রের আনা নতুন ওয়াকফ আইন এই রাজ্যে কোনোভাবেই চালু করা হবে না। এটা ছিল একটা প্রকাশ্য এবং খুবই দৃঢ় প্রতিশ্রুতি। কিন্তু আসল টুইস্টটা তো এখানেই। যদি আইনটা প্রয়োগী না করার কথা ছিল, তাহলে কয়েক মাসের মধ্যে এমন কী হলো যে সেটা চালু করার জন্য সরকারি নির্দেশ চলে এলো? এই রহস্যটাই আজ আমরা ধাপে ধাপে খুলব। তো গোড়ার দিকে পরিস্থিতিটা ছিল একেবারে মুখোমুখি সংঘাতের। একদিকে রাজ্যের দেওয়া একটা বড় প্রতিশ্রুতি, আর অন্যদিকে কেন্দ্রের বানানো একটা আইন, ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে রাজ্য আর কেন্দ্র সরকারের মধ্যে এই টানাপোড়েন দিয়েই ঘটনার শুরু। এই সংঘাতের উৎস ছিল ২০২৫ সালের এপ্রিলে। ভারতের সংসদ তখন ওয়াকফ সংশোধনী আইন পাশ করে, আর আইনটা পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে বিশেষ করে মুসলিম প্রধান এলাকাগুলোতে শুরু হয়ে যায় ব্যাপক প্রতিবাদ আর বিক্ষোভ। পুরো ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল সেটা বোঝার জন্য চলুন টাইমলাইনটা একবার দেখে নিই। প্রকাশ্য বিরোধিতা থেকে শুরু করে আদালতের হস্তক্ষেপ পর্যন্ত কি হয়েছিল। দেখুন, এপ্রিলেই আইনটা পাস হলো। তার ঠিক পরপরই ৯ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন যে এই আইন মানা হবে না। ফল যা হওয়ার তাই হলো, রাজ্য জুড়ে শুরু হলো বিক্ষোভ আর অশান্তি। আর এই পরিস্থিতি সামাল দিতে ১৭ই এপ্রিল সুপ্রিম কোর্ট একটা স্থিতাবস্থার নির্দেশ দিল, মানে আপাতত নতুন আইনের কিছু জরুরি বিষয় স্থগিত থাকবে। কয়েক মাস ধরে এই বিরোধিতা, আইনি লড়াই সবই চলছিল। তারপর হঠাৎ একটা সরকারি নির্দেশ, আর তাতেই পুরো খেলার মোড় ঘুরে গেল। একটা নিঃশব্দ পদক্ষেপ, কিন্তু তার প্রভাব ছিল অমন। ঘটনাটা ঘটে ২০২৫-এর নভেম্বরের শেষের দিকে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দপ্তর থেকে নিঃশব্দে একটা নির্দেশিকা চলে যায় সব জেলা শাসকের কাছে, আর এই চিঠিটাই ছিল সরকারের অবস্থান বদলের প্রথম পাকা খবর। আর এই নির্দেশটা যে কতটা ব্যাপক ছিল সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়, প্রায় ৮২,০০০। হ্যাঁ, রাজ্যের প্রায় ৮২,০০০ ওয়াকফ সম্পত্তি এর আওতায় আসছিল। সংখ্যাটা আসলেই বিশাল। আর নির্দেশটা কি ছিল? একদম পরিষ্কার। রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির ডেটা কেন্দ্রীয় সরকারের একটা পোর্টালে আপলোড করতে হবে, যার নাম উমিদ। সোজা কথায়, যে আইন মানা হবে না বলা হয়েছিল, ঠিক সেই আইনটাই মেনে চলার সরাসরি পদক্ষেপ। শুধু তাই নয়, এই কাজটা করার জন্য একটা ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছিল, ৫ই ডিসেম্বর। মানে হাতে সময় খুব কম। এতেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা কতটা জরুরি আর অবশ্যম্ভাবী। তো আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে এই ভোল বদল কেন? কেন রাজ্য সরকার তার আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ছিল একটা রাজনৈতিক প্রতিশ্রুতি, যেটা দেওয়া হয়েছিল আওয়ামী বিক্ষোভ আর সামাজিক অস্থিরতার চাপে পড়ে। আর অন্যদিকে ছিল আইনি বাস্তবতা, কারণ কেন্দ্রীয় আইন রাজ্যের জন্য মানাটা কিন্তু বাধ্যতামূলক। আর দিনের শেষে সেই আইনি বাধ্যবাধকতাই জিতে গেল। এর মূল কারণটা লুকিয়ে আছে আমাদের দেশের শাসন ব্যবস্থায়, যেটাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার। সহজ ভাষায়, এখানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের তৈরি করা আইনই কিন্তু সবার ওপরে। রাজ্য সরকার চাইলেই সেটাকে অগ্রাহ্য করতে পারে না। আচ্ছা, এই একটা ঘটনা থেকে আমরা ক্ষমতা আর শাসন ব্যবস্থা নিয়ে আরও বড় কি শিক্ষা পেতে পারি? চলুন একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখা যাক। দেখুন, এই ইউটার্নটা মানে কিন্তু বেশ গভীর। প্রথমত, এটা পরিষ্কার দেখিয়ে দিল যে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় আইনের জোর কতটা। দ্বিতীয়ত, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আইনি আর প্রশাসনিক বাধ্যবাধকতার সামনে রাজনৈতিক প্রতিশ্রুতিরও একটা সীমা আছে। ভবিষ্যতের কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে রইল। আর এটাও দেখায় যে রাজনৈতিক জনমত আর সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন একটা কাজ। তাহলে শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ক্ষমতার পাল্লায় কোন জিনিসটা বেশি ভারী? জনসমক্ষে দেয়া একটা রাজনৈতিক প্রতিশ্রুতি, নাকি আইনের প্রতিটি অক্ষর? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।